প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এখন অনেক টেনশনে আছো কেন বলো তো? কারণ তোমাদের পরীক্ষা আগত। সো পরীক্ষার আগে আমরা কি বিষয় খেয়াল রাখবো আমাদের বাংলা প্রথম পত্রে, সেজন্য তোমাদের জন্য আমি নিয়ে এলাম বাংলা প্রথম পত্র মাস্টার ক্লাস। তো তোমরা যেহেতু অনেক চিন্তিত, সেহেতু আমার কণ্ঠ দেখো আস্তে আস্তে লো হয়ে যাচ্ছে, কিন্তু আমারও কিন্তু অনেক টেনশন হচ্ছে তোমাদের নিয়ে। কেন বলো তো? কারণ তোমরা যদি খারাপ রেজাল্ট করো তাহলে কিন্তু আমি সব থেকে বেশি কি হব বলো তো? হতাশ হব। সো আমরা একটু হতাশাকে দূরে ফেলে এখন আমাদের কি এনার্জি দরকার। আমার নাম কি বলো তো? শক্তি। তো একবার একটু শক্তি স্যার বলে ডাকো, দেখবা তোমাদের অবশ্যই এনার্জিটা ফিরে চলে আসছে। দেখো বলার সাথে সাথে কিন্তু আমারও কি কণ্ঠস্বর একটু আগের মতো স্পিড চলে আসছে। তো আমরা সব সময় পরীক্ষার আগে কিন্তু কি প্রচুর পরিমাণে টেনশনে থাকি, আসলে কোন সাবজেক্টগুলো কিভাবে আমরা শেষ করব। তো তোমাদের এই বাংলা প্রথম পত্রে আসলে কিভাবে তোমরা শেষ করলে তোমাদের প্রথম পত্রে তোমরা 100-এ 100 বা তোমরা একটা ভালো মার্কস পেতে পারো, তো সেই সম্বন্ধে আমি একটু আলোচনা করি। তো আমাদের ফার্স্টের কোশ্চিনে ফার্স্ট একটা কথা লেখা থাকে, কি বলো তো? লেখা থাকে যে সাধু ও চলিত ভাষার আমাদের যে মিশ্রণ, মানে তুমি যে লেখাটা লিখতেছো সেটার জন্য সাধু এবং চলিত ভাষা দুইটা ভাষা একসাথে প্রশ্নের মধ্যে না চলে আসে, এই জিনিসটা কি করা যাবে না। তো মূল কথাটা হলো আমরা যে মানে সাধু ভাষায় লিখলে আমাদের পুরো কোশ্চিনটা কি করতে হবে? সাধু ভাষায় আমাদের কি করতে হবে? লিখতে হবে। আর যদি আমি চলিত ভাষায় লিখি তাহলে পুরো কোশ্চিনটা কিন্তু আমাদের কি হবে? চলিত ভাষায় লিখতে হবে। তো এই বিষয়গুলো কিন্তু অনেকেই জানে না, কারণ কি আমরা কোশ্চিনের প্রথমে ছোট্ট করে একটা লাইন লেখা থাকে, এই লাইনটাই আমরা পড়ি না। আবার অনেকে মানে কোশ্চিন কয়টা অ্যান্সার করতে হবে, কয়টা মানে ক খ গ বিভাগ, আমাদের ঘ বিভাগ থাকে, তো এইগুলোই জানে না। সো এইগুলো বিষয় কিন্তু খেয়াল রাখতে হবে। তো দেখো আমাদের কোশ্চিনের উপরে কিন্তু আরেকটা কথা লেখা থাকে যে ক বিভাগ হতে 2টি, খ বিভাগ হতে 2টি, গ বিভাগ হতে 1টি এবং ঘ বিভাগ হতে 1টি, মোট 7টি প্রশ্নের অ্যান্সার দাও। তো এই কথাটা আমাদের ক বিভাগে কি থাকে বলো তো? আমাদের গদ্য থাকে, তাই না? তারপরে পদ্য, তারপরে কি আমাদের উপন্যাস এবং তারপরে নাটক। এইগুলো দিয়েই কিন্তু আমাদের প্রশ্নের অ্যান্সারগুলো করতে হয়। তো খেয়াল রাখবা যে তোমরা সব বিভাগতে তোমাদের সম্পূর্ণ হওয়ার পর তোমরা এক্সট্রা একটা কোশ্চিন আমাদের কমন বাঁচছে, সেটা কি আমাদের করতে হবে। এরপর আসি আসলে কিভাবে আমি প্রিপারেশন নিব। তোমাদের কোশ্চিন থাকে স্যার এই টাইমে শর্ট টাইমে, আজকে যেহেতু আমাদের খুবই মানে অল্প সময় পরীক্ষার, আজ থেকে আমাদের অল্প সময়, এই অল্প সময়ে আমরা কি পড়ব। আমার কথা হলো তোমাদের 15টা আমাদের কি গদ্য থেকে 15টা, পদ্য থেকে 15টা, মোট কয়টা বলো তো? আমাদের 30টা। এই 30টা কি প্রিপারেশন নেওয়া মানে খুবই সহজ? অবশ্যই না, কারণ তোমরা বাংলাটাকে খুবই সহজ মনে করো, কিন্তু লেখার সময় আসলে তোমরা ঠিকভাবে লিখতে পারো না। তো এই বিষয়গুলো একটু খেয়াল রাখতে হবে। তো তোমাদের আমি বলবো যে যদি শর্ট সাজেশন তোমরা নিতে চাও, মানে শর্ট সাজেশন মানে শর্ট আমি কিভাবে করব। আমার কথা হলো তুমি গদ্য থেকে 10টা পড়ো, পদ্য থেকে 10টা পড়ো, এনাফ, অনেক এনাফ। তুমি দেখবা ওই 3টা থেকে তোমার 2টা কোশ্চিন চলে আসছে। তবে তুমি একটা কোশ্চিন অ্যানালাইসিস করতে পারো যে কোন মানে তোমাদের যে বোর্ডটা থাকলো, ধরা যাক রাজশাহী বোর্ডে তুমি পরীক্ষা দিচ্ছ, তো এর আগের বছর ওই 3টা কোশ্চিন কোন কবিতা বা আমাদের গল্প থেকে আসছে, এইগুলো মার্কিং করো। দেখবা তোমার এমনিতেই 3টা করে মোট 6টা কমে যাচ্ছে, কারণ রিপিট কোশ্চিন প্রতি বছর একটু কমই আসে। তো এইটা হলো আমাদের একটু শর্ট। তো 3টা চলে গেল, তাহলে আর থাকে কয়টা? 12টা। তো 12টা থেকে তুমি 10টা, যে 10টা খুবই ভালো পারো সেই 10টা কি খুব ভালো করে পড়ো। এমসিকিউর জন্য কিন্তু সবগুলো অধ্যায় পড়তে হবে, তোমাকে 30টাই পড়তে হবে, কিন্তু সিকিউর জন্য তোমার একটু কমাই দিলাম। এরপর আসি কিভাবে আমি ওই গল্প থেকে পড়বো। ফার্স্টে তোমাদের লেখক পরিচিতি আছে, তো তোমরা খুব সুন্দর করে লেখক পরিচিতিটা পড়ে ফেলো। তোমাদের লেখক পরিচিতি থেকে হয়তো বা ক নম্বরে প্রশ্ন দিয়ে দিল, যেমন বলাইচাঁদ ঠাকুরের আমাদের মুখোপাধ্যায়ের প্রকৃত নাম কি, এরকম প্রশ্ন আসতে পারে, ঠিক আছে? তো এইটা এরকম প্রশ্নের জন্য কি আমাদের লেখক পরিচিতি পড়তে হবে। তো এই কোশ্চিনগুলো তোমরা পড়ে নিও।
এরপর আসি পাঠ পরিস্থিতি। তোমরা সব থেকে ভালো করে মুখস্থ করো পাঠ পরিস্থিতি। কেন জানো? তোমার যদি একটা কোশ্চেন কমন না বাঁধে, তাহলে ওই পাঠ পরিস্থিতি যদি তোমার পড়া থাকে, তাহলে কিন্তু তুমি খুব ভালো করে কোশ্চেনটার অ্যান্সার দিতে পারবা। কেন জানো? তোমাদের আমি ফার্স্টেই একটা কথা বলছি যে সাধু ও চলিত ভাষার মিশ্রণ দূষণীয়, তাই না? তো সাধু ও চলিত ভাষায় একসাথে লেখা যাবে না। এখন আমাদের সাধু ভাষা, আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর যেসব উপন্যাস লিখে গেছে সেগুলো কিন্তু প্রচুর পরিমাণে সাধু ভাষায়, তাই না? তো ওই ভাষাগুলোই তোমাকে বাদ দিয়ে দিতে হবে। তুমি চলিত ভাষায়, আমি যেমন কথা বলছি এটা কিন্তু চলিত ভাষা, এর মধ্যে কোনো সাধু ভাষা আমি ইউজ করতেছি না, তাই না? তো এইটাই এরকমভাবেই তোমরা লিখো। তো তোমাদের দেখবা আস্তে আস্তে লিখতে কি হবে, তোমাদের একটা ভালো প্রিপারেশন তৈরি হয়ে যাবে। তো এরপর কি আমরা কি পাঠ পরিচিতিটা পড়ে নিলেই কিন্তু মূল ভাবটা আমরা বুঝে যাব যে ওই গল্পে বা কবিতায় কি বলতিছে। এখন কবিতার ক্ষেত্রে কিছু বিদঘুটে কবিতা থাকে যেগুলো তোমরা বোঝোই না, তোমাদের ক্লাস টিচার কিন্তু এইগুলো খুব সুন্দর করে বুঝাই দিছে। তো তোমাদের একটু ব্রেনটাকে মনে করার চেষ্টা করো যে আমাদের স্যার ক্লাসে কি বলছিল। তো স্যারের কথাগুলো একটু মনে করার চেষ্টা করো, এই কবিতার মূল ভাব কী। তো এইগুলো যখন তোমার মেমোরিতে আস্তে আস্তে চলে আসবে, তখন দেখবা তোমার কবিতাটা কি হয়ে যাচ্ছে, খুব সুন্দর ইজি হয়ে যাচ্ছে। তো এরপর আসি আমি শব্দের অর্থ। আমরা যদি কোশ্চেন অ্যানালাইসিস করি, তো ম্যাক্সিমাম আমি দেখতে পাবো সিকিউ এর ক্ষেত্রে শব্দের অর্থ একটা দুইটা পড়ে, কিন্তু এমসিকিউ এর ক্ষেত্রে কিন্তু প্রচুর পরিমাণে শব্দের অর্থ পড়ে। বুঝতে পারছো? তো তোমরা একটু শব্দের অর্থটা খুব ভালো করে পড়ো। আর এখন আসি তোমরা সৃজনশীলের অ্যান্সারটা কিভাবে দিবা। তো দেখো, আমরা ক আর খর ক্ষেত্রে কিন্তু আমাদের কোনো উক্তিই নাই, যে আমার কিছু বলারই নাই, যেটা তোমার লিগাল সেটাই তোমাকে অ্যান্সার দিতে হবে। তোমার যদি কতে একটা ওয়ার্ড ভুল যায়, মানে একটা শব্দ ভুল যায়, তাহলে কিন্তু তোমার 1 মার্ক কাটা হয়ে যাবে। সো তোমরা যখন ক লিখবা তখন যেন একটু ভালো করে পড়ে দেখো যে তোমার কোন দাড়ি না, তোমার রস্যই একার ওকার সব দিতে পারছো কিনা। সব থেকে সহজ উপায় কি জানো? যে বললো একটা কোশ্চিনে, এরকম কোশ্চিন হইতে পারে, রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পুরস্কার পেয়েছিল। তো তুমি এত কিছু না লিখে তুমি একবারে লিখে দাও 1913 সালে। তো এই যে এইটা তুমি বলছো, ঠিক আছে, এইটুকুই কিন্তু এনাফ বাংলার জন্য। তোমার স্যার কি শুনতে চাইছে উত্তরটা, তোমার বলতে বলিনি যে রবীন্দ্রনাথ ঠাকুর 1913 সালে নোবেল পুরস্কার পেয়েছিল। এরকম করে না লিখে তুমি এরকমভাবে লিখো 1913 সাল, ঠিক আছে? তাহলে কিন্তু তুমি 1 নাম্বার পেয়ে যাচ্ছ। কেন বলো তো? কারণ তুমি 1913 সাল যখন লিখবা, তোমার কিন্তু ওই কোশ্চিনে কোনো শব্দ ভুল হচ্ছে না। বুঝতে পারছো? তাহলে আমি কিন্তু তোমাকে ইজি করে দিলাম, খুব সুন্দর একটা ইজি ওয়েতে তোমার 1 নাম্বার পাইয়ে দিলাম। এখন আমি খতে চলে গেলাম। এখন খতে কি আসে? ব্যাখ্যা আসে। তুমি এটাকে 2টা স্টেপে ভাগ করো, ঠিক আছে? একটা ভালো দিক, একটা খারাপ দিক, তাহলেই দেখবা 2 মার্ক তোমার ঝুলিতে চলে আসছে। তুমি কি করো যে ফার্স্ট লাইনটা যদি ব্যাখ্যা করতে বলে, হ্যাঁ ব্যাখ্যা করা হলো, এটাও কিন্তু একটা লাইন। তো এই যে একটা লাইন লিখলা, তারপরে নিচে ছোট্ট করে 3 লাইনের একটা ব্যাখ্যা করে দিলে, এই যে 3 বা 4 লাইনের একটা ব্যাখ্যা করে দিলে, তার জন্যই কিন্তু তুমি 2 মার্ক পেয়ে যাবা। তোমার খাতা ভরে লেখার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে? তুমি মূল অংশটা লেখো। আমি কি বলছি, পাঠ পরিচিতি এর জন্য পড়তে হবে। ম্যাক্সিমাম টাইম তোমরা এই ভুলটা করো যে পাঠ পরিচিতিটা খুবই কম পড়ো। পাঠ পরিচিতি তুমি গল্পটা পড়ার পর তো একভাবে বুঝতে পারছো, কিন্তু পাঠ পরিচিতিতে কিন্তু আরও ভালো করে গল্পের সারাংশটা তুলে ধরে, তাই না? এই যে সারাংশ সারমর্ম যখনই বুঝতে পারবা, তখনই কিন্তু তুমি ওই 2 নাম্বার তোমার হাতের ঝুলিতে চলে আসবে। এখন আমি 3 নাম্বার মানে গ নম্বর কোশ্চেন আমি কিভাবে লিখবো বলো তো? আমাদের গ নম্বর সার্কুলেট করা হয় 3টা নিয়মে। বলো তো, ফার্স্টে তোমার ওখানে জ্ঞান থাকবে, তারপরে কি অনুধাবন থাকবে, তারপরে কি আমাদের যে আরেকটা স্টেজ সেটাও থাকতে হবে। তাহলে আমার প্রশ্নটা হবে 3টা স্টেজে তুমি লেখো, কোশ্চিন লেখো 3টা স্টেজে তৈরি করে লিখো। এর জন্য তোমাদের গাইড বা তোমাদের কাছে যে সাহায্যকারী বই, সেই বইগুলো একটু ফলো করে দেখবা যে তারাও কিন্তু অ্যান্সারগুলো 3টা স্টেপে করছে, ঠিক আছে? তো তোমরা যদি 3টা স্টেপে অ্যান্সারটা করতে পারো, তোমাদের জন্য বেটার অপশন হবে। এরপর আসি আমাদের
ঘ নম্বর অঙ্কে, অঙ্কে বলছি, আমাদের ঘ নম্বর প্রশ্নে। তো আমাদের ঘ নম্বর প্রশ্নে কি বলছে বলো তো? আমাদের ঘ নম্বর প্রশ্নে আমাদের 4টা স্টেপ আমাদের পার করতে হবে। তো তুমি ছোট ছোট করেই 4টা স্টেপ পার করো। যেমন ক নম্বরে আমি বলছিলাম যে এক লাইনে একটা অ্যান্সার, ছোট্ট করে একটা অ্যান্সার। তো তোমার দেখো এখানে কিন্তু ভালো দিক খারাপ দিক আবার ওর বর্ণনাও দিতে হয়, তাহলেই কিন্তু তুমি 4 নাম্বার পাইতে পারো। তো এই যে এই স্টেপগুলো তোমরা যখন ফলো করবা তখন তোমাদের আমার মনে হয় যে 10-এ 10 কেউ আটকাতে পারবে না। এখন আসি আমাদের যে মানে আমরা কিভাবে বুঝবো যে সাধু ভাষা বা চলিত ভাষা। তোমাদের কাছে এই মুহূর্তে যে গাইডগুলো আছে, যে সিরিজের গাইড থাকুক, সেই গাইডটা খুব ভালো করে ফলো করো। এর জন্য আমি বলবো যে তুমি যে গদ্য থেকে 10টা, পদ্য থেকে 10টা যেগুলো তুমি সিলেক্ট করে ফেলছো, সেইগুলো থেকে একটা করে কোশ্চিন তুমি খুব ভালো করে মুখস্থ করে ফেলো। যেহেতু তোমার পাঠ পরিচিতি মুখস্থ আছে, দেন এবার আমি কিসে আসলাম? তোমার গাইড মানে সাহায্যকারী বইয়ে আসলাম। তোমার যে সাহায্যকারী বইটা আসছে ওইটা থেকে তুমি একটা কোশ্চিন হুবহু তোমাকে মুখস্থ করতে হবে। কেন বলো তো? কারণ কোশ্চিনটাকে তোমার বোঝার জন্য। আমি কি বলছি? কোশ্চিনটাকে বোঝার জন্য। তুমি যখন কোশ্চিনটা বুঝে ফেলবা যে ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ এইটাই আমার জন্য বেটার অপশন, তুমি 10টা 20টা যখন কোশ্চিন অ্যানালাইসিস করা মানে তুমি একটা ধারাবাহিকতা মানে সাধু ভাষা বা চলিত ভাষায় লিখছে সেটা বুঝতে পারবা, তখনই তোমার কোশ্চিনটা আস্তে আস্তে কি হয়ে যাবে বলো তো? ইজি হয়ে যাবে। তো এই মুহূর্তে এসে তুমি দেখবা যে তুমি প্রো হয়ে গেছো, তখনই তোমার কিন্তু 100-এ 100 স্কোরিং করা সহজ হবে। তো এই যে তুমি 20টা কোশ্চিন পড়লা, এরপর আমরা উপন্যাস আর আমাদের নাটক থেকেও আমরা দুইটা করে পড়তে পারি। তাহলে এইগুলো পড়ার ফলে তোমার একটা আইডিয়া চলে আসবে যে হ্যাঁ এইভাবেই আমরা চলিত ভাষা ইউজ করতে পারি। তো এই যে ইউজ করা, এই যে প্রয়োগ ঘটানো, এইগুলো করলেই কিন্তু তোমরা খুব ভালো একটা মার্কস তৈরি করতে পারবা। তো দেখো বাংলা প্রথম পত্রের জন্য আমার যে প্রথম পত্র মাস্টার ক্লাস ছিল সেটা তোমরা আশা করি বুঝতে পারছো। তো তোমাদের প্রিপারেশন খুব ভালো হোক। আর এখন থেকে তোমরা বাংলা ছাড়া আর কোনো সাবজেক্ট যেন না পড়ো সেটাই আমি নির্দেশনা দিব, যাতে তোমাদের বাংলাটা খুব 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 ভালো হয়। প্রথম পরীক্ষা ভালো হইলে আসলে পরবর্তী পরীক্ষাও মনে হয় যে হ্যাঁ একটু পড়াশোনা করি, ঠিক আছে। আর তোমার প্রথম পরীক্ষাটা যদি খারাপ হয় তাহলে ডিপ্রেশনে, অনেক স্টুডেন্ট ডিপ্রেশনে চলে যায়। তো কখনোই ডিপ্রেশন মনের ভিতর আনবা না, ঠিক আছে। আর ডিপ্রেশন আসলেই সঙ্গে সঙ্গে কমেন্টে জানাও, স্যার একটু আমাকে আপনি মোটিভেশনাল স্পিচ দিয়ে দেন, সঙ্গে সঙ্গে কিন্তু আমি তোমাকে মোটিভেশনাল স্পিচ দিয়ে দেবো। তো আশা করি তোমরা ডিপ্রেশনে যাবা না, তোমরা খুবই ভালো রেজাল্ট করবা। তো তোমাদের আশীর্বাদ করি তোমরা যেন ভালো রেজাল্ট করো এবং পরীক্ষার হলে সব টিচারের সাথে তুমি ভালো আচরণ করো। কারণ কি জানো, তোমাদের এই একটা অসুবিধা যে তোমরা টিচারদের সাথে খারাপ আচরণ করো, যার কারণে তোমাদের টিচারগুলো মানে আমরা যারা গার্ডে থাকি তারা কিন্তু একটু হাইপার হয়ে যায়। তো এইগুলো কাজ কখনোই করবা না। সব সময় মনে রাখবা যে তোমার সততা, তোমার আচার আচরণ, তোমার যে কি বলে চাল চলন, এইগুলো যদি ঠিক থাকে তুমি পরীক্ষার হলে বাজিমাত করে আসবা। তো আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো আর সময় মতো খাওয়া দাওয়া করো যাতে তোমাদের শরীরটা ঠিক থাকে। তো আজকে বিদায় নিচ্ছি।